প্রিয় প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলেই কুশলে আছো, সুন্দর আছো, সকলেই ঘরের ভিতরে গৃহবন্দী অবস্থায় আছো। তোমাদের সকলকেই রইল আমার শুভকামনা। আজকের এই অনলাইন ক্লাস, তোমরা নিশ্চয়ই জানো আমরা বর্তমানে কি সমস্যার ভিতরে আছি। একটা অদেখা শত্রু, অদেখা সৈন্য, অদেখা একটা যুদ্ধ, যে যুদ্ধে আমরা বসে আছি। যে সৈন্যের জন্য আমরা ঘরের মধ্যে বসে আছি, এটাকে আমরা অনেকে একটা রোগ বলে মনে করছি। এটা কোনো রোগ নয়, এটা সামান্য দেহ সর্বস্ব একটা ভয়ঙ্কর রূপের অচেনা, অজানা, অদেখা সৈন্য সামন্ত। এই ভাইরাসের নাম কোভিড-19। আমরা যুদ্ধের নাম বলছি করোনা। সৈন্য হলো কোভিড-19, যার ভয়ালো থাবায় কেড়ে নিল পৃথিবীর এতগুলো অজানা প্রাণ। বিধ্বংসী বিধ্বস্ত পৃথিবীর অর্থনীতি আজ রুগ্ন পীড়ায়। এই ক্রান্তি লগ্নে চলো আমরা সকলকে মানবতার দিকে হাত বাড়াই, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তায় যে যেখানে আছো, যে যেভাবে আছো, দেশের যেভাবে উপকার করা যায়, যে কল্যাণে নিজের কাজ করা যায়, সেইভাবেই আমরা চলার চেষ্টা করি। সেই চিন্তায় আমি নিজেই কি করব এই চিন্তা নিয়ে চিন্তা করলাম। আমারই তো কাজ ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেওয়া, তাদেরকে তাদের কাছে কিছু তথ্য পৌঁছে দেওয়া। সেই হিসাবে আজকে আমার এইখানে উপস্থিতি, যে আমি যদি একটা ক্লাস, একটা পড়া নিয়ে সিলেবাসের কিছু অংশ একটু এগিয়ে ছেলেমেয়ের হাতে তুলে দিতে পারি, সেইটাই যাক। সেই হিসাবে আমার আজকের ক্লাস জারণ বিজারণ। আমরা পড়তে চাচ্ছি আমাদের রসায়নের দ্বিতীয় পাঠের তৃতীয় অধ্যায়ের কিছু অংশ, যেটা জারণ বিজারণ। দেখো, এই যে জারণ বিজারণ, এইটা তোমরা নবম দশম শ্রেণীতে সপ্তম অধ্যায়ে যেখানে রাসায়নিক বিক্রিয়া ছিল, সেই রাসায়নিক বিক্রিয়ার ওইখানে একটা বিক্রিয়াই ছিল জারণ বিজারণ। সেই জারণ বিজারণ নিয়েই আজকে আমাদের আলোচনা। যদি নবম দশম শ্রেণীর কোনো ছেলে মেয়ে দেখতে চাও, তাহলেও তাদের সমস্যা হবে না, কারণ আজকের এই ক্লাসটা বেশিরভাগ আমার নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ সকলেই মিলে যৌথভাবে এইটা আমরা সাধারণত আলোচনা করতে পারবো। তাহলে দেখো, তোমরা সকলেই আমার পরিচয় জানো। আমি পাকশিয়া আইডিয়াল কলেজের কেমিস্ট্রি লেকচারার। আমরা এই জারণ বিজারণ পড়লে আমরা কি কি জানতে পারবো। দেখো, এখানে প্রথমত আমরা জানবো জারণ সংখ্যা কি, তারপরে দেখব জারণ সংখ্যা নির্ণয়, তারপরে জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য, তারপরে জারণ বিজারণ বিক্রিয়া কি, জারক ও বিজারক কি, জারণ বিজারণ যুগপৎ ঘটনা, এবং বলা যায় জারণ বিজারণ একটি ইলেকট্রন স্থানান্তর ঘটনা। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রী, যে আমরা বলবো জারণ সংখ্যা কি। দেখো, আমরা বলছি একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে সে অষ্টক পূর্ণ করে। আমরা রাসায়নিক বন্ধন পড়ার সময় এটা দেখেছি। প্রথম পত্র যখন পড়েছিলাম তখন দেখেছি আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। এই বন্ধন গঠন করার সময় যখন আয়নিক বা তড়িৎযোজী বন্ধন গঠন হয়েছিল, তখন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে
আবার পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো একটি পরমাণু যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার জারণ সংখ্যা, আবার একটি পরমাণু যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেটাও তার জারণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি একটি পরমাণু যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে ওই পরমাণুর উপর যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় সেই চার্জের সংখ্যাই তার জারণ সংখ্যা। দেখো এখানে আমরা দেখছি সোডিয়াম পরমাণু আছে, সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সে একটি মাত্র ধনাত্মক চার্জে পরিণত হয়। তাহলে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1। আবার দেখো ক্লোরিন পরমাণু আছে, এই ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে একটি ঋণাত্মক চার্জে পরিণত হয়। এই একটি ঋণাত্মক চার্জে পরিণত হয়, অর্থাৎ আমরা বলতে পারছি এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে এরপরে দেখো জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। এই জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের আরেকটা কাজ আছে। এখানে আছে দর্শক আয়ন কি। দর্শক আয়ন দেখো আমাদের যে মৌলগুলি আছে এই মৌলগুলির ভিতরে কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা কখনো পরিবর্তন হয় না। যে সকল মৌলের এই জারণ সংখ্যা পরিবর্তন হয় না, এই পরিবর্তন হয় না যে সকল মৌলের জারণ সংখ্যা তাদেরকে আমরা বলি দর্শক আয়ন। যেমন আমরা যে সোডিয়াম দেখলাম, ক্লোরিন দেখলাম, এদের সবসময় কিন্তু এই জারণ সংখ্যা +1 -1, যার জন্য এদেরকেই আমরা বলি দর্শক আয়ন। তাহলে দেখো এখানে যে সকল আয়নের জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না সেই সকল আয়নকে দর্শক আয়ন বলে। যেমন এখানে পটাশিয়াম +1, সোডিয়াম +1, হাইড্রোজেন +1, ক্যালসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3, ম্যাগনেসিয়াম +2, অ্যামোনিয়াম +1। দেখো পানির জারণ মান 0, অ্যামোনিয়ার জারণ মান 0। আবার দেখো কিছু যৌগমূলক আছে, যে যৌগমূলক তাদের চার্জের সংখ্যা হচ্ছে তাদের জারণ সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে দেখো আমাদের এখানে কয়েকটি যৌগ আছে। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, HClO4, H3PO4, Na2S2O3 এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই কয়েকটি যৌগ আমাদের এইখানে দেয়া আছে। সাধারণত এখানে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা কোন মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব তা কিন্তু বলা হয়নি। আসলে দেখো আমরা সাধারণত জারণ সংখ্যা নির্ণয় করি যাদের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে। যারা দর্শক আয়ন তাদেরকে তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, তাই তাদেরকে নির্ণয়ের প্রশ্নই আসে না। তবে দেখো আমরা তারপরেও বলবো যে একটি যৌগ দেওয়ার পরে ওই যৌগের ভিতরে কোনটি আমার কেন্দ্রীয় পরমাণু। যে কেন্দ্রীয় পরমাণু সাধারণত সেই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হয়। আমরা দেখো যে যৌগগুলি আমাদের দেয়া থাকে এই যৌগগুলির কোনো সময় তার দেখা যাচ্ছে চার্জ থাকতেও পারে, অর্থাৎ আয়ন আকারে থাকতে পারে, আবার কোনো সময় আয়ন আকারে নাও থাকতে পারে। যদি আয়ন আকারে থাকে তাহলে ওই যৌগটা লিখে আমরা একটি সমান চিহ্ন দিয়ে তার পাশে চার্জ কি চার্জ দেয়া আছে, কয়টা দেয়া আছে সেটা লিখব। আর যদি চার্জের সংখ্যা না থাকে তাহলে আমরা নিরপেক্ষ যৌগ মনে করছি। নিরপেক্ষ যৌগ মনে করার জন্য ওইটা সমান আমরা 0 বসিয়ে নেব। তার পরবর্তীতে এইবার দেখব কি যে জারণ সংখ্যাটা আমরা দর্শক আয়ন যেগুলো তাদের জারণ সংখ্যাগুলো বসাবো, আর যেটার জারণ সংখ্যা নির্ণয় করব তাকে আমরা এক্স বা ক দ্বারা আর কি ধরে নেব। এখন দেখো এই জারণ সংখ্যাগুলির মাঝখানে আমরা সাধারণত প্লাস চিহ্ন দিয়ে নেব।
তাহলে এইবার আমরা দেখি আমাদের একটি জারণ সংখ্যা নির্ণয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা +1 আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। এই দুটোই আমার দর্শক আয়ন। আমার ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এই যৌগে দেখো কোনো চার্জ নেই, সেই চার্জ না থাকার কারণে এই যৌগটিকে আমরা বলছি নিরপেক্ষ যৌগ, অর্থাৎ এই যৌগটি সমান আমরা 0 লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি 0। তারপরে দেখো এখানে পটাশিয়ামের +1, আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করেছি। তাহলে এখানে আমার ম্যাঙ্গানিজের আছে একটা +1 আর ম্যাঙ্গানিজের পটাশিয়ামের আছে +1 আর ম্যাঙ্গানিজের আছে X। তাহলে দেখো এখানে আর অক্সিজেনের জারণ সংখ্যা আছে -2। তাহলে আমরা অক্সিজেনকে 4 দ্বারা গুণ করেছি আর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ধরেছি X আর পটাশিয়ামের জারণ সংখ্যা +1 সমান আমরা দেখো দিয়েছি 0। এখন দেখো আমাদের +1 +X -8 সমান 0। তাহলে X সমান পাচ্ছি আমরা +7। তাহলে আমরা বলতে পারি ম্যাঙ্গানিজের জারণ মান +7। এরপরে দেখো আরো দুটি জারণ মান নির্ণয়। এখানে আমি আগে বলেছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয়। এখন এইখানে আমি বলছিলাম পটাশিয়ামের জারণ সংখ্যা +1। তাহলে +1 কে দুটো পটাশিয়াম আছে 2 দ্বারা গুণ করলাম, যোগ করে এখানে ক্রোমিয়াম আছে 2টা, নির্ণয় করব ক্রোমিয়ামের জারণ সংখ্যা। তাহলে ক্রোমিয়ামকে 2 দ্বারা গুণ করলাম, যোগ একটা অক্সিজেনের জারণ মান -2, তাকে 7 দিয়ে গুণ করলাম। বলে এবার যেহেতু যৌগটি নিরপেক্ষ তাই আমরা একে সমান দিয়ে 0 বসিয়ে দিলাম। দেখো এখন আমরা এখান থেকে পাচ্ছি +2 +2X -14 সমান 0। এখন দেখো এখানে 2X সমান পাচ্ছি 14 - 2, তাহলে 2X সমান পাচ্ছি 12। এখন X সমান পাচ্ছি আমরা +6। আরো একটি জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। দেখো এখানে আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড K4ApCN6 সমান 0। এখন দেখো এইখানে আমার পটাশিয়ামের জারণ মান ছিল +1, তাহলে +1 কে 4 দ্বারা গুণ করেছি, আয়রনের কে আমরা X ধরেছি, আর সায়ানাইড ছিল -1, তাকে 6 দ্বারা গুণ করে আমরা 0 ধরেছি। তাহলে +1 তাকে 4 দিয়ে গুণ করাই, ওটা হচ্ছে +4 +X -6 সমান 0। তাহলে এখানে X এর মান বেরোচ্ছে দেখো +2। তাহলে আমরা বলতে পারি আয়রনের জারণ সংখ্যা +2। আমরা দেখো আয়রনের জারণ সংখ্যা জানি 2টা, একটা +3 একটা +2। তাহলে এইটাকে নিশ্চয়ই আমরা বলতে পারি এটা ফেরাস। এখন দেখো জারণ সংখ্যা আর যোজনী, জারণ সংখ্যা আর যোজনীর পার্থক্য কোথায়? দেখো জারণ সংখ্যা আমরা বললাম যে ইলেকট্রন ত্যাগ ও ইলেকট্রন গ্রহণের কারণে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা হলো তার জারণ সংখ্যা। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা হলো জারণ সংখ্যা। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, জারণ সংখ্যা 0 হতে পারে। দেখো যোজনী যে অষ্টক পূর্ণ করার জন্য একটি পরমাণু যতগুলি ইলেকট্রন আদান প্রদান
বা শেয়ার করে তার সংখ্যাকে ওই পরমাণুর যোজনী সংখ্যা বলা হয়। যোজনী ভগ্ন অংশ হতে পারে না। যোজনীর ধনাত্মকতা ঋণাত্মকতা থাকে না। যোজনী শূন্য হতে পারে না। তাহলে আমি আশা করছি তোমরা জারণ সংখ্যা ও যোজনীর পার্থক্য করতে পারবে। এখন দেখো, জারণ বিজারণকে একত্রিতভাবে আমরা কি বলি? জারণ বিজারণকে একত্রিতভাবে আমরা কিন্তু বলি রেডক্স বিক্রিয়া। আমরা সকলেই জানি রেডক্স বিক্রিয়া যখন নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ে আমরা জারণ বিজারণ পড়েছিলাম, অধিকাংশই আমরা কিন্তু জেনে এসেছিলাম রেডক্স বিক্রিয়া। এখন দেখো, এই জারণের ইংরেজি শব্দ অক্সিডেশন, আর বিজারণের ইংরেজি শব্দ হলো রিডাকশন। তাহলে দেখো, এই অক্সিডেশনের এখানে অক্স আর রিডাকশনের রেড। এখন আগে আসে রিডাকশনের রেড আর পরবর্তীতে আসে অক্সিডেশনের অক্স। এই দুইটা একত্রিতভাবে দাঁড়ায় রেডক্স। এই রেডক্স শব্দের অর্থ দাঁড়ায় জারণ বিজারণ। তাহলে নিশ্চয়ই এখান থেকে জারণ বিজারণ কিভাবে আসলো এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো, জারণ বিজারণের সংজ্ঞা। জারণ বিজারণ এই যে দুইটা জিনিস, দেখো এইখানে আমাদের একটা কথা যে এখানে আমাদের দুই ধরনের সংজ্ঞা আছে, একটা সনাতন সংজ্ঞা, একটা আধুনিক সংজ্ঞা। আধুনিক সংজ্ঞাটাকেই আমরা সাধারণত বলি ইলেকট্রনীয় মতবাদ। আমাদের এখন বইতে অনেক সময় দেখা যায় যে আমাদের সনাতন সংজ্ঞাটা কখনো নেই। এই সনাতন সংজ্ঞাটা আমরা পরবর্তীতে এক সময় আলোচনা করে নেব। এখন দেখো, আমাদের ইলেকট্রনীয় মতবাদ যেটাকে বলি আমরা আধুনিক সংজ্ঞা। দেখো, ইলেকট্রনীয় মতবাদ কেন? অর্থাৎ ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের উপর নির্ভর করেই আমরা জারণ বিজারণের সংজ্ঞাটা দিই। এই জন্য একে বলছি আমরা ইলেকট্রনীয় মতবাদ। এখানে আমরা বলছি যে প্রক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে এবং মৌলের ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটে তাকেই জারণ বলে। আমি আবার বলি, যে প্রক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে এবং ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটে সেই প্রক্রিয়াকেই আমরা বলি জারণ। যেমন দেখো, এখানে আয়রন সে একটি Ap2+ ফেরাস, এই ফেরাস একটি ইলেকট্রন ত্যাগ করে Ap3+ পরিণত হয়েছে। তাহলে সে ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে জারিত হয়েছে। তার আগে ধনাত্মক চার্জ ছিল 2টা, পরবর্তী দেখো তার ধনাত্মক চার্জ আছে 3টা। আবার আর একটা মৌল দেখো, অক্সিজেন অক্সাইড আয়ন আছে, অর্থাৎ তার উপরে 2টা নেগেটিভ চার্জ আছে। সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখো অক্সিজেন একটা নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়। তাহলে এখানে তার মাইনাস চার্জ ছিল 2টা, সে এসেছে 0-তে। তাহলে দেখো তার ধনাত্মক চার্জের এখানে বৃদ্ধি ঘটেছে। অনেকে কিন্তু এরকম মনে করে যে এই পাশে ছিল -2 আর এই পাশে তো কোনো চার্জই দেখছি না, তাহলে এর আবার চার্জ বৃদ্ধি পেল কি করে? আসলে কিন্তু এইটা না, এখানে -2 ছিল। তুমি আমাদের যে সংখ্যা রেখা করেছি আমরা, সেই সংখ্যা রেখার কথা মনে করে দেখো, 0 থেকে মাইনাসে বাম দিকে ছিল নেগেটিভ, সামনে ডান দিকে ছিল পজিটিভ সংখ্যা। তাহলে এই যে নেগেটিভ সংখ্যার দিকে কিন্তু সে ছিল 2 ঘর, সে কিন্তু এখন 0 থেকে চলে আসছে। তার মানে সে কিন্তু ধনাত্মক চার্জের দিকেই চলে আসলো। এবার দেখো আমাদের বিজারণ। বিজারণ বলছে কি, আমরা যে প্রক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে এবং ঋণাত্মক চার্জের বৃদ্ধি বা ধনাত্মক চার্জের হ্রাস ঘটে সেই বিক্রিয়াকে বিজারণ ক্রিয়া বলি। যে প্রক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে এবং ধনাত্মক চার্জের বৃদ্ধি, ধনাত্মক চার্জের হ্রাস এবং ঋণাত্মক চার্জের বৃদ্ধি ঘটে সেই বিক্রিয়াকে বিজারণ ক্রিয়া বলে। যেমন দেখো, এখানে টিনের জারণ সংখ্যা ছিল +4, সে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে তার জারণ সংখ্যা হচ্ছে +2। অর্থাৎ দেখো, ধনাত্মক 4 ছিল, যে পজিটিভ 4 ছিল সেখানে +2, অর্থাৎ 2টা ধনাত্মক চার্জ, 4টা ধনাত্মক চার্জ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করায় চার্জ আসলো
ধনাত্মক 2, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে দুইটা ধনাত্মকের হ্রাস ঘটেছে। যেহেতু দুইটা ধনাত্মকের হ্রাস ঘটেছে, তার মানে বলতে পারি কিন্তু আমরা ঋণাত্মকের বৃদ্ধি ঘটেছে। তাহলে তার সেইটা হচ্ছে আমার বিজারণ। এখন দেখো আরো একটা উদাহরণ আমরা দেখি যে অক্সিজেন, আগে অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখলাম সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। এবার দেখো সে শূন্য অবস্থায় ছিল, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হয়েছে। তার উপরে দেখো দুইটা নেগেটিভ চার্জ এসেছে। তাহলে এখানে আমরা বলতে পারছি নেগেটিভ চার্জের বৃদ্ধি ঘটলো, তাহলে ধনাত্মক চার্জের হ্রাস ঘটলো। তাহলে নিশ্চয়ই এটি আমার বিজারণ। নিশ্চয়ই আমি তোমাদের জারণ বিজারণ সম্পর্কে ধারণা দিতে পারলাম। এখন জারণ বিজারণের ক্ষেত্রে দেখো আমার এখানে আসে আবার জারক বিজারক, অর্থাৎ জারক কি বিজারক কি। আমি কিন্তু একটা বলতে পারি জারক কিন্তু বিজারিত হয়, আর বিজারক কিন্তু আমার জারিত হয়। জারক বিজারিত হয়, দেখো উল্টো, জারক হলে তার আগে একটা বয়রশ্মি আসছে, আর বিজারক হলে তার বয়রশ্মি উঠে যাচ্ছে। তাহলে বিজারক জারিত হয়, জারক বিজারিত হয়। তাহলে যে মৌলটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হচ্ছে সে কিন্তু বিজারক, আবার যে মৌলটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে সে হচ্ছে জারক। তাহলে এখানে দেখো আয়রন Ap2+ যখন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে Ap3+ পরিণত হলো, তাহলে এই যে ইলেকট্রনটি সে ত্যাগ করলো, সে জারিত হলো, তাহলে এখানে Ap3+ সে কিন্তু হয়ে গেল আমার বিজারক। আবার দেখো Sn4+ যখন দুইটি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে Sn2+ পরিণত হলো, তার মানে সে কিন্তু বিজারিত হলো। তাহলে Sn2+ এখানে হয়ে গেল কিন্তু আমার জারক। অক্সাইড আয়ন যখন তার ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন নিরপেক্ষ পরমাণুতে পরিণত হলো, তখন সে জারিত হলো। তাহলে এখানে অক্সিজেন পরমাণু হলো কিন্তু আমার বিজারক। আবার অক্সিজেন পরমাণু যখন আমার দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হলো, তখন সে বিজারিত হলো। তাহলে অক্সাইড আয়ন কিন্তু হলো আমার এখানে জারক। আশা করি তোমরা জারক এবং বিজারকের ধারণা ঠিকই পেয়ে গেছো। এবার দেখো আমরা আরো একটা কথা বলি যে জারণ বিজারণ একই সাথে ঘটে যাচ্ছে। তাহলে দেখো আগে কথা যে জারকের সংজ্ঞাটা এখানে কি দিয়েছিলাম, যে মৌলটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয় সেই মৌলটিকে বলা হয় জারক। জারক নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে। জারক নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে। এখানে Hn4+ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, তাই সে জারক। যে মৌলটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারিত হয় তাকে বলে বিজারক। বিজারক নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। যেমন Sn2+ দুইটি ইলেকট্রন ত্যাগ করে Sn4+ পরিণত হয়েছে, Sn2+ ইলেকট্রন দান করে জারিত হয়েছে, তাই এটি হবে বিজারক। তাহলে এইবার দেখো আমি আজকে কথা বলছি, তার পিছনে কিন্তু একটি আশা আছে যে আমার এই কথাগুলো নিশ্চয়ই তোমরা শুনবে। একটা জিনিস দেখো, আমি যখন ক্লাস নিই, যখন আমার ক্লাসে স্টুডেন্ট উপস্থিত থাকে, তাহলে আমার জন্য স্টুডেন্টগুলো কিন্তু ক্লাসে আসে, আবার স্টুডেন্টদের জন্যই আমি কিন্তু আসি। তাহলে স্টুডেন্ট যদি ক্লাসে না আসে তাহলে কিন্তু আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো না, ক্লাসও নিব না। আবার আমি যদি ক্লাসে না থাকি তাহলে কিন্তু স্টুডেন্ট থাকবে না। তাহলে স্টুডেন্টের উপরে যেমন আমাকে নির্ভর করতে হচ্ছে, ঠিক একইভাবে আমার উপরে কিন্তু স্টুডেন্ট নির্ভর করতে হচ্ছে। ঠিক এই যে ঘটনাটা একে অপরের উপরে নির্ভরশীল ঘটছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারছি যে একই সাথে দুইটি ঘটনা ঘটতে হবে। সে ঠিক একইভাবে দেখো জারণ বিজারণ আমাদের একটি যুগপৎ ঘটনা। কেন? কারণ যদি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে সে ত্যাগ করে জারিত হয়, অপর একটি মৌল ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাহলে একটি দেখো একটি মৌল যখন ইলেকট্রন ত্যাগ করবে
কখন ইলেকট্রন ত্যাগ করবে? যখন অপর একটি মৌল সেই ইলেকট্রনটি গ্রহণ করবে। সে মৌলটি তখনই ইলেকট্রন গ্রহণ করবে যখন আরেকটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে। যদি একটি মৌল ইলেকট্রন ত্যাগ না করে তাহলে অপর মৌলটি কিন্তু সেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে যেমন অপর মৌলটি গ্রহণ করতে পারে, অপর মৌলটি গ্রহণ করলে ঠিক এই মৌলটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে একই সাথে যদি দুইটি ঘটনা ঘটে তখনই কিন্তু জারণ বিজারণ সম্ভব হয়। এই কারণে একটির সাথে আরেকটি জড়িত, তাই বলা হচ্ছে এখানে জারণ বিজারণ যুগপৎ ঘটনা। আবার বলছি কি দেখো, যে জারণ বিজারণ একটি ইলেকট্রন স্থানান্তর ঘটনা। কেন? এইখানে ইলেকট্রনটা ছিল একটি মৌলের উপরে, সে মৌল ইলেকট্রন যখন ত্যাগ করলো তার মানে ওই ইলেকট্রনটি কিন্তু স্থানচ্যুত হলো, স্থান ত্যাগ করলো। ওই মৌলটি ওই ইলেকট্রনটি আরেকটি মৌলের ঘাড়ে গেল, অর্থাৎ ওই যে মৌলটি ইলেকট্রনটি গ্রহণ করলো, যখন ওই মৌলটি ইলেকট্রনটি গ্রহণ করলো তখন কিন্তু ইলেকট্রনটি একটা স্থান হতে আরেকটি স্থানে চলে আসলো। তাহলে দেখো আমরা এইখানে নিশ্চয় এইটা বলতে পারি, ইলেকট্রন যে ত্যাগ করেছিল সে জারিত হয়েছে, আবার যে ইলেকট্রনটি গ্রহণ করেছে সে বিজারিত হয়েছে। তাহলে ওই ইলেকট্রনটি যখন এক জায়গা থেকে আর এক জায়গায় চলে আসলো অর্থাৎ স্থানান্তরিত হলো, তাহলে কি আমরা বলতে পারি না যে জারণ বিজারণ একটি ইলেকট্রন স্থানান্তর ঘটনা? এই যে জারণ বিজারণ যুগপৎ ঘটনা এবং ইলেকট্রন স্থানান্তর ঘটনা, এইটি দেখো আমরা একটি উদাহরণের সাহায্যে দেখতে চেষ্টা করি। দেখো সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু। সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে, অপরদিকে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। যদি সোডিয়াম পরমাণু ইলেকট্রনটি ত্যাগ করে তবে কিন্তু ক্লোরিন পরমাণু ইলেকট্রনটি গ্রহণ করতে পারবে। আবার ক্লোরিন পরমাণু যদি ইলেকট্রনটি গ্রহণ করতে পারে, গ্রহণ করে, তবেই কিন্তু সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন দেখো ক্লোরিনকে আমরা লিখি Cl2, তাহলে Cl2 যখন তাহলে তার অষ্টক পূর্ণ করার জন্য কিন্তু দুইটি ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে ক্লোরিন পরমাণু ইলেকট্রন কিন্তু তখনই গ্রহণ করবে যখন সে দুইটি ইলেকট্রন পাবে। তাহলে দেখো আমাদের সোডিয়াম পরমাণু কিন্তু একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করতে পারে। এইখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে ক্লোরিন কিন্তু সেই ইলেকট্রন গ্রহণ করে যৌগ গঠন করতে পারছে না। তাহলে সোডিয়ামকে কি করতে হবে? এইখানে যুক্তি হলো দুইটা সোডিয়াম যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ওই যে Cl2 সে কিন্তু দুইটি ইলেকট্রন গ্রহণ করে ওই দুটো ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই সোডিয়াম আয়ন ওই দুইটা ক্লোরাইড আয়ন একত্রিত হয়ে তখন 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে শিক্ষার্থীরা দেখো এখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি যে দুইটা সোডিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে, দুইটি ক্লোরিন দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। তার মানে আমরা জারণ বিজারণ যৌগ জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় সেটা দেখে নিয়েছি এবং বললাম জারণ বিজারণ যুগপৎ ঘটনা একটি আরেকটির উপর নির্ভরশীল। জারণ ছাড়া বিজারণ হতে পারে না, বিজারণ ছাড়া জারণ হতে পারে না। আবার দেখলাম জারণ বিজারণ ইলেকট্রন স্থানান্তর ঘটনা, এক জায়গা থেকে ইলেকট্রন অপর একটি জায়গায় স্থানান্তরিত হয়। এখন দেখো আমি আজকের যে ক্লাস, এই ক্লাসে তোমাদেরকে জারণ বিজারণ শেখালাম, জারণ সংখ্যা কি শেখালাম, জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখিয়েছি। তাহলে আমি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, সুন্দর লেগেছে।
আমি আগামী ক্লাসে আমি তোমাদের দেখাবো কোনো এক সময় জারণ বিজারণের সমতা নির্ণয়, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা নির্ণয়। তোমরা আশা করি এই মুহূর্তে বাইরে বের হবে না, সুস্থ থাকবে। সকলকে সুস্থ থাকতে হয় কিভাবে সেটাকে সেইভাবে সাহায্য করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যদি কেউ বাইরে বেরোনোর চেষ্টা করে তাকে ফিরিয়ে গৃহবন্দী করার চেষ্টা করবে। সকলেই ভালো থাকবে এই শুভকামনায় আজকের মতো বিদায়।